আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কস্ট শিট অ্যান্ড ক্লাসিফিকেশন আমরা মূল বইয়ের অঙ্ক সমাধান শুরু করেছি। তোমরা অবগত আছো, বিগত দিনে আমরা প্রথম যে 3টা ম্যাথ ছিল মূল বইয়ের পিডিএফ এ সেগুলো সমাধান করেছিলাম। আজ আমরা আমাদের পিডিএফ এ মানে মূল বইয়ের পিডিএফ এর 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। দেখো, তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি। একটু ক্লাসটা ভালো করে করতে হবে, কারণ যেহেতু মূল বইয়ের ক্লাস, তুমি যদি নিয়মিত এগুলো গুছিয়ে না করো তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তাই অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসগুলো গুরুত্বর সাথে করতে হবে। ওকে, ফাইন। আমার শেয়ার করা ইতিমধ্যে শেষ। তোমরা যারা গুগল মিটে আছো সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে। তোমাদের যে অঙ্কগুলো সমাধান হয়ে যাচ্ছে এগুলো অবশ্যই একটু কষ্ট করে খাতায় নোট করে নেবা বা খাতায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, আমরা অঙ্ক দেখি এখন। আমরা আজ আমাদের মূল বইয়ের 4 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথমে ক্লাসিফিকেশন অফ কস্ট। দ্য পিসি ওয়ার্কস assembles custom computers from components supplied by various manufacturers. The company is very small and its assembly shop and retail sales store are housed in a single facility in a Redon, Washington Industrial Park. Listed below are some of the costs that are incurred at the company. Okay, যদিও আমাদের উপরের ওই ভাষা অত প্রয়োজন নাই, আমাদের মেন যেটা প্রয়োজন রিকোয়ার্ডে the is cost indicate whether it would be most likely be classified। বলা হয়েছে কোনটা? ডিরেক্ট লেবার। লেবার বলতে তোমরা জানো যেটা আমাদের কি দৈহিক পরিশ্রম হয় বা কায়িক পরিশ্রম হয়। ম্যাটেরিয়াল যেটা প্রয়োজন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? আর ওভারহেড মানে যেটা আমাদের উপরিব্যয়। তারপরে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তাহলে কয় ধরনের কস্টের কথা এখানে বলা হয়েছে বলো তো ভাইয়া? ফার্স্ট ডিরেক্ট লেবার বা ডিরেক্ট কস্ট, তারপরে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এইগুলো আমাদের দেখাইতে বলেছে। তোমরা কি ভাষাগত ক্লিয়ার কিনা বলো? এখনো বোঝো নাই? ওকে, ফাইন। এবার আসো তো ভাইয়া, 1 নম্বরে কি বলেছে? দ্য কস্ট অফ এ হার্ড ড্রাইভ ইনস্টলড ইন এ কম্পিউটার। তাহলে ভালো করে বোঝো, আমাদের এই কোম্পানিটাই
বলা ছিল মনে আছে ম্যানুফ্যাকচারিং কি সম্পর্কে ভাইয়া, কম্পিউটার রিলেটেড। এখানে বলেছে দ্য কস্ট অফ এ হার্ড ড্রাইভ ইনস্টলড, দেখো কম্পিউটারের ভিতরে ইনস্টল করা হয়েছে হার্ড ড্রাইভ। তো তোমরাই বলো এটা কি কাঁচামাল নাকি লেবার নাকি ওভারহেড না সেলিং সংক্রান্ত, কোনটা? আমার কথা বোঝো নাই মনে হয়। এটা এটা কি ম্যাটেরিয়াল না লেবার না ম্যানুফ্যাকচারিং ওভারহেড? ম্যাটেরিয়ালস। এটা বুঝতে কোনো চিন্তা করা লাগছে যে এটা কি হবে আসলে? এটা সরাসরি প্রোডাক্ট লাগে, ওটা কি ভাইয়া? ম্যাটেরিয়ালস। আশা করি বুঝেছো। বাহ, এবার আসে পরেরটাই। তাহলে দেখো এরা কি লিখছে, এই কথাটাই লিখেছে দ্য কস্ট অফ হার্ড ড্রাইভ ইনস্টলড ইন এ কম্পিউটার, লিখে খালি লিখে দিচ্ছে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে উত্তর বুঝেছো? তোমার এভাবেই লিখতে হবে এমন না, তুমি প্রথমে পার্টিকুলারস আর কস্ট টাইপ লিখলা, একটা ঘর করলাম। আমরা অ্যাকাউন্টিং রিলেটেড অঙ্ক যত ঘর করে সুন্দর করে করব ততই মানানসই বা ততই দেখতে ভালো লাগবে। যেমন ছেলেরা হচ্ছে মনে বাইরে যাই, মানে এটা বাইরে যাওয়ার সময়ই না, শুধু মেয়েরাও লক্ষ্য করবা, কোন ছেলের সামনে যদি তোমরা বসে থাকো বা তোমাদের সামনে যদি ছেলেরা বসে থাকে, এবার চুলে কতবার হাত দেয়, মানে বাম দিক থেকে ডান দিকে একবার, ডান দিক থেকে বাম দিকে একবার, মানে ছেলেরা আর কোথাও হাত দেয় বা না দেয়, নিজের চুল মানে ঘন্টার ভিতরে 2-5 বার হাত দিয়ে হলেও ঠিক করে। কেন ঠিক করে? একটু গুছিয়ে রাখতে ভালো লাগে বা গুছিয়ে থাকলে সুন্দর দেখায়, এজন্যই তো। আর মেয়েদের কথা তো বলবোই না, কোথাও যদি বেরোনো লাগে, বাহিরে যদি যাওয়া লাগে, তাহলে তো মনে করে না আধা ঘন্টা 1 ঘন্টা শেষ, তাই তো? যাই হোক, একটু সাজানো গোছানো, আমরা কমার্সের স্টুডেন্ট, এগুলো একটু ভালো বুঝি, তাই এটা আমরা একটু ঘর করে করবো। পার্টিকুলারস আর কস্ট টাইপ। পার্টিকুলারস এ ব্যয়টার নাম লিখবো, মানে পুরোটা লিখবো দ্য কস্ট অফ হার্ড ড্রাইভ ইনস্টলড ইন এ কম্পিউটার। আর কস্ট টাইপে লিখে দিব এটা কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আমার কথা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া? ওকে, আমি পরের অংশে যাব। আমরা একটু, তোমরা একটু দ্রুত সারা শব্দ দিবা, হ্যাঁ, যত দ্রুত সারা শব্দ দিবা তত তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো, মানে একটু ফাস্ট, তাহলে আমরা ইয়ে করতে পারবো, তোমাদের ক্লাসগুলো নিতে পারবো। ঠিক আছে না? ওকে ফাইন। এবার আসো 2, বলতে চাচ্ছে দ্য কস্ট অফ অ্যাডভার্টাইজিং। এই তোমরা নিজের থেকে একেবারে মন থেকে বলবা, মন করো এখানে কি উত্তর আছে কি বুঝার কিচ্ছু দরকার নাই। তা বলো মানুষ অ্যাডভার্টাইজিং কখন দেয়? এই যে আইফোন এখন বের হয়েছে 17 প্রো ম্যাক্স, কি এটা কি বিজ্ঞাপন দিচ্ছে না দিচ্ছে না? অ্যাডভার্টাইজিং দিচ্ছে না দিচ্ছে না? সেলিব্রিটি, মনে করে নাও আমাদের দেশে যেগুলো সেলিব্রিটি আছে, ভালো ভালো ফ্যান ফলোয়ার আছে, ওরা কি বিজ্ঞাপন দিবে না দিবে না এই আইফোনের? এই যে অ্যাডভার্টাইজিং কেন দেয় আবার বলো, নিজের থেকে বলো, এখানে কিছু দেখাই লাগবে না, কেন দিচ্ছে এই আইফোনের অ্যাডভার্টাইজিং বা কেন দিচ্ছে বলো তো? বিক্রয় করার জন্য না? তাহলে এটা যে একটা সেলিং এক্সপেন্স, এটা কি বুঝতে কোনো চিন্তার দরকার আছে? অ্যাডভার্টাইজিং ইনে কি বলা হয়েছে? নিউজ পেপারে দেখো বিজ্ঞাপন দিয়েছে, তাহলে এটা একটা সেলিং সংক্রান্ত একটা বিজ্ঞাপন না? বলছো নাই? আচ্ছা, 3 এই চ্যাপ্টার আমরা যেহেতু প্রথম থেকে শুরু করলাম তো এই জন্য একটু বিস্তারিত বলতেছি, পরে দেখো কিভাবে টান দিই। এক একটা ক্লাসে 8-10টা করে অঙ্ক দেখাই দিব, বুঝেছো? না হলে তো আমি শেষ করাইতে পারবো না। The wages of employee who assemble computers from, কি বলা যায়, computers from
কম্পোনেন্টস, ওয়েজেস, তোমরা বলো ওয়েজেস, ডিরেক্ট লেবার এগুলো সেম ক্যাটাগরির কিনা, একটু কথা বলো তো। আমি বলছি তাই না আসলে এটা তাই, মানে আমি তোমাদের বুঝাচ্ছি তাই বুঝতেছো, না সিম্পলি বুঝতে পারছো যে আসলে এটা এই ক্যাটাগরি? বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একবার তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, আর একটা বিষয়, তোমরা ছেলে মেয়েরা অনেক সময় এটা হচ্ছে গিয়ে দেখো, আমরা স্যাররাও মাঝে মধ্যে বেশি বেশি বিজ্ঞাপনে বলে ফেলি, বা তোমাদের মধ্যেও অনেকেই বলে ফেলে যে ভাই আপনার জন্য খুব ভালো রেজাল্ট হয়েছে, এটা আসলে সত্যি কথা না। যদি আমার জন্যই ভালো রেজাল্ট হতো তাহলে সবারই এ প্লাস হতো, বা সবারই এ গ্রেড হতো, বা সবারই এ মাইনাস হতো। আবার আমার জন্যই যদি খারাপ হতো তাহলে সবারই এফ হতো, সবারই ডি হতো, সবারই সি হতো। আমি এই কথাটা মানি, বুঝেছো? মনে করো আমারই জন্যই যদি ভালো হয় তাহলে সবারই তো এ প্লাস এ গ্রেড বা এ মাইনাস হবে নাকি? আবার আমার জন্যই যদি খারাপ হয় তাহলে আমার কাছে যতজন ছেলে মেয়ে পড়বে সবার এফ, সবার ডি, সবারই কি হবে? সি হবে। এটাই তো বাস্তবতা। আমরা মনে করি না বিজ্ঞাপনে যতই মনে করে না মাল মশলা দিয়ে বলি যে না আমার কাছে পড়ো এ প্লাস কনফার্ম, বা আমার কাছে পড়ে এই ছেলেটা বা এই মেয়েটা ভালো করছে, এটা আসলে বাস্তবতা না। আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি তোমাকে একটা গাইডলাইন দিতে পারি। একটা অঙ্ক দেখো একটু কঠিন ভাষায় আছে, একটু সহজ ভাষায় বুঝাইতে পারি, আর এটা সর্বোচ্চ তোমাদেরই ক্ষমতা, বা তোমাদের কাছে ভালো রেজাল্ট করা বা ভালো মানে সব থেকে খারাপ রেজাল্ট করা তোমাদের উপরেই নির্ভর করে। তোমরা যতটা ইফেক্ট দিবা, বা আমি যেভাবে বোঝাচ্ছি কতটুকু বুঝতে পারছো, বা তুমি কতটুকু পড়তেছো, এটা তোমার উপর নির্ভর করবে। তো এ প্লাস পাওয়া বা ভালো কিছু করা সবকিছুই স্টুডেন্টের ক্রেডিট আর কি। আমরা সর্বোচ্চ, সে আমি হই অন্য যে কোনো স্যারই হোক, সর্বোচ্চ তোমাদেরকে কত বা কিভাবে তোমাকে বোঝাইলে তুমি বুঝতে পারছো এতটুকু হেল্প করতে পারি। তাছাড়া আসলে সত্যি কথা বলতে আমাদের খুব বেশি ক্রেডিট নাই। সর্বোচ্চ আমি বুঝাইতে পারি যে ভাই এভাবে পড়ো, এভাবে লেখো, বা এই ম্যাথটা এত কঠিন এভাবে করো, দেখো সহজ হচ্ছে, জাস্ট এতটুকুই আমাদের। আমরা তো আর পরীক্ষায় লিখে দিয়ে আইবো না, লিখে দিয়ে আইবো? লিখে দিয়ে আইবো না। এজন্য মনে করো না কেউ যদি বলো যে না ভাই আপনার কাছে পড়ে খুব ভালো হয়েছে, এটা মিথ্যে কথা। সর্বোচ্চ আমি তোমাদের হেল্প করতে পারি, যেভাবে পড়াশোনা করো এভাবে লিখে আসে গাইডলাইন দিতে পারি, বা অঙ্কগুলো একটু সহজে বুঝাইতে পারি। কিন্তু ঠিক পড়াটা কিন্তু তোমাকেই পড়তে হবে, পরীক্ষার হলে তোমাকেই লিখে আসতে হবে। মানে এই যে কিছুদিন আগে রেজাল্ট দিল, যারা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে, বা তোমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছো, এই কথাগুলো দেখবা ওই পেজে বা অনেকেই পোস্টে লেখে বিস্তারিত, এটা লিখতে হয় তাই লেখে, কিন্তু মেন ক্রেডিট কিন্তু তোমাদেরই। তোমরা যেমনটা পড়বা আশা করি ঠিক ওইভাবেই তোমাদের ফলাফল আসবে। তো যাই হোক, এই জিনিসগুলো এই জন্য আমি বেসিক থেকে আলোচনা করতেছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় আর কি। আর তোমরা যতটুকু ইফোর্ট দিবা ততটাই ভালো রেজাল্ট হবে। তোমরা ইফোর্ট দাও যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যদি প্লাস না হয়, তারপরে বলো এই দুইটাই নিশ্চিত প্লাস করানো সম্ভব যদি তোমরা ইফোর্ট দাও সেভাবে। এখন সবাই তো পাবে না, কারণ সবাই ওভাবে ইফোর্ট দিবে না, বা সবাই পরীক্ষার হলে মনে রাখতে পারবে না, সবার পড়ার সিস্টেম লেখার কৌশল এক না। আচ্ছা, এবার তোমাদের আরেকটা কঠিন সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং, দুইটাই আমার কাছে মনে হয় মোটামুটি কঠিন। তোমাদের কাছে কেমন মনে হয় জানি না, মোটামুটি কঠিন। আমরা স্যার আমাদের কাছে সহজ লাগবেই, কিন্তু স্টুডেন্ট হিসেবে যদি দেখা হয় এই দুইটা কঠিন। এই দুইটাও যদি তোমরা ভালো করে একটু পড়ো এই গ্রেড পাওয়া সম্ভব, আর অতিরিক্ত ভালো করে পড়লে এ প্লাস পাওয়াও সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এই ইয়ারে সব থেকে সহজ রেজাল্ট করা সম্ভব কোন দুইটাই? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। আমার কথা বুঝেছো? ওকে ভাইয়া, এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো না বললেও অনেক সময় তোমাদের পড়াশোনায় মন বসে না, একটু পড়তে হবে। আর চাকরি বাকরি পড়াশোনা করলে আরো ভালো।
তাহলে আমরা যেটা বললাম 4 নাম্বারটা বোঝানো হয়নি এখনো, সেলস কমিশন। এই সেলস কমিশন কেন দেওয়া হয়? বিক্রয়ের জন্য না? আচ্ছা, এরপরে আসি 5, দ্য ওয়েজেস অফ দ্য অ্যাসেম্বলি সব সুপারভাইজার। বলো, সুপারভাইজারের মজুরি এটা কি সরাসরি যুক্ত না ওভারহেড? কথা বলো। মানে আমি যেটা বললাম, সব সুপারভাইজার একই প্রোডাক্ট বা কম্পিউটার উৎপাদনে সরাসরি জড়িত না এ হচ্ছে তোমার ওভারহেড অর্থাৎ উপরিব্যয়? একটু কথা বলো, ভাষা বুঝতেছো? কারণ এটা তো সরাসরি কম্পিউটার উৎপাদনে জড়িত না, এই জন্য এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি একবার করে বলে দিচ্ছি, এগুলো তোমাদের আর কখনো দেখাও লাগবে না, অটো পারবা। 6, দ্য ওয়েজেস অফ দ্য কোম্পানিজ, কি লেখা আছে? অ্যাকাউন্টেন্ট। ওকে ফাইন, দ্য ওয়েজেস অফ দ্য কোম্পানি। তাহলে ওয়েজেস অফ কোম্পানি, অ্যাকাউন্টেন্ট বোঝো? অ্যাকাউন্টেন্ট কে? যে হিসাব রাখে। ইয়েস, ও ভাইয়া হিসাব যে রাখে ওর মজুরি দিচ্ছ, যদিও এর ভাষাটা মজুরি হয় না। ওই যে বলে না কিছু কিছু স্যার আছে ওই যে পাকনা, এই পাকনা টাইপের। এখানে ওয়েজেস এরা কেন পাবে? এরা পাবে তো স্যালারি, না বোঝো নাই? যারা অ্যাকাউন্টেন্ট ওরা কি ওয়েজেস পায়? যারা দৈহিক পরিশ্রম করে তারাই না ওয়েজেস পায়, না বোঝো নাই? যাই হোক, একটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তো তোমরা তো অর্থ বুঝবা অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, এটা অফিস সংক্রান্ত। অফিসের আরেকটা নাম অ্যাডমিনিস্ট্রেটিভ, নাকি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন কথা হচ্ছে কোশ্চেনে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে তাই দিয়েছি, যদি অফিস থাকতো তাহলে অফিসই দিতাম, না বোঝো নাই? ওকে, depreciation on equipment used to test assemble computers before release to customer। ও কাস্টমারের কাছে রিলিজ করার পূর্বে যদি ওই যে ইকুইপমেন্ট ব্যবহার হয় তার যে অবচয়, তাহলে অবশ্যই এটা ওভারহেড, না বোঝো নাই? ম্যানুফ্যাকচারিং কি ওভারহেড, মানে এটা সরাসরি উৎপাদনেও জড়িত না, আবার আমাদের বিক্রয়ের সাথেও জড়িত না, তাই জন্য এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এবার রেট অন দা, এই ভাড়া, ওই যে ফ্যাসিলিটি ইন দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাহলে ওই যে আমাদের পার্কের যে ভাড়া ওটা কি সংক্রান্ত? মূলত পার্কের যে ভাড়া বলছে রেন্ট ইন অন দা ফ্যাসিলিটি ইন দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যদি শুধু উৎপাদন হতো তাহলে এটা নিঃসন্দেহে আমাদের কি আসতো? ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিলেটেড। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এখানেই উৎপাদন এখানেই বিক্রয়, এরা একটা সিঙ্গেল কথা বলা হয়েছিল, মানে যার ব্যবসাটা ছোট, এই জন্য দেখ আমি তোমার বলি আরো পড়ি, দ্য কোম্পানি ভেরি স্মল and it assembly shop and retail sales একই জায়গায় সেম প্লেস, না বোঝো নাই? এই জন্য এই টাইপের কস্ট এটা সব রিলেটেড, এটা কম্বাইন্ড কস্ট। কি কস্ট? বল দেখো এক কম্বিনেশন অফ ম্যানুফ্যাকচার ওভারহেড। মূলত যদি এটা আলাদা আলাদা হতো তাহলে এটাই উত্তর হতো, আর কিছু হতো না, কিন্তু এখানেই তো বিক্রয় হয়, তাই সেলিং, এটাই অফিস, তাহলে কি অ্যাডমিনিস্ট্রেটিভ। আশা করি বুঝেছো, না বোঝো নাই? এটা কথা বলো না ভাইয়া। ওকে, না বুঝলে বলো, আমি আবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই তোমাদের। বা এরপরে আসো তো ক্লাসিফিকেশন অফ কস্ট। বাড্ডা কি লিখেছে? জেনারেল হসপিটাল। বাড্ডা বলছো ওই যে বাড্ডা জেনারেল, তাহলে একটা স্থানের নাম, ও না বোঝারও দরকার নাই। ইজ এ ফুল সার্ভিস হসপিটাল দ্যাট প্রোভাইডস এভরিথিং ফ্রম মেজর সার্জারি, ওকে ফাইন, অ্যান্ড ইমার্জেন্সি রুম কেয়ার টু আউট কি লেখা আছে পেশেন্ট ক্লিনিক্স, ওকে ফাইন।
এখানে কথা হচ্ছে ভাইয়া, এই অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। এখন এই যে বেসিক তথ্যগুলো করলে এরকম আনকমন তো তোমরা এর আগে আমি কি শীট থেকে শিখাইছি না বেসিকে শিখাইছি কোথাও? না, এটা জাস্ট তুমি যদি আর আনকমন আসতো, যদি না করাতাম, নিজের বেসিক থেকে এগুলো উত্তর দেওয়া লাগতো, যা আগে অঙ্ক করেছো তার আলোকে। তো এই জন্য এইগুলো একটু শেখা একটু হলেও গুরুত্ব আছে, ঠিক আছে? না বোঝো নাই? কথা বলো ভাইয়া। তাহলে তুমি ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারটাও দাও, ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার দিয়েছো, ফার্স্ট চ্যাপ্টারটাও দাও, তাহলে আজকেই দিয়ে দাও, তাহলে 3টা ইকোনমিক্সেরটা থেকে যাবে না। আর কম্পিউটারের মনে হয় একটা দিয়েছো তুমি। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো রিকোয়ার্ডে কি বলেছে, ফর ইজ কস্ট ইনকার্ড অ্যাট বাড্ডা জেনারেল হসপিটাল ইন্ডিকেট whether it would likely be a direct cost or an indirect cost of the, ও ভাইয়া direct cost আর কি বলেছে বলো তো ভাইয়া? ইনডিরেক্ট কস্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট এটা বের করতে হবে। এখন বলা হয়েছে কস্ট অবজেক্ট বাই প্লেসিং এক্স এন্ড ওকে, এখানে দেখো আমাদের সবগুলো এখানে সুন্দর করে বলেই দিয়েছে। বলছে এক্সাম্পল, এখানে বলেছে একে কি লেখা আছে দেখো তো ভাইয়া? ওটা এক্সাম্পল, ক্যাটার্ড ফুড সার্ভিস টু পেশেন্ট। আচ্ছা, তাহলে ফুড সার্ভ করে মানে কি দেওয়া আসে, দিয়ে আসে। না বোঝো নাই? কি ভাইয়া? না বুঝলে বলো আমাকে। তাহলে এখন তোমরা এগুলো দেখো তো ব্যাখ্যা পাওয়া কিনা। বলা হয়েছে এ পার্টিকুলার পেশেন্ট, তারপর এখান থেকে আরো অনেক তথ্য দেওয়া আছে, আমরা ওইগুলো শুধু এ পার্টিকুলার পেশেন্ট এটা কি ডিরেক্ট কস্ট না ইনডিরেক্ট কস্ট, যেই কস্ট হয় ওখানে একটা এক্স চিহ্ন দিতে বলা হয়েছে। না বোঝো না আমার কথা? তাহলে আমি বাকিগুলো তোমাদের বুঝাই। দেখো তাহলে ফুড যে সার্ভ করে এটা সরাসরি কস্ট, এটা পরোক্ষ না, যেটা প্রত্যক্ষ এটা প্রত্যক্ষ কস্টকে আমরা ডিরেক্ট কস্ট বলি। এখন দেখো তারপরটা বলা হয়েছে দা ওয়েজেস অফ, কি লেখা আছে? হ্যাঁ, পিডিয়াট্রিক নার্স। আচ্ছা, তাহলে ওই নার্সটা সরাসরি যুক্ত কিনা বলো? না সরাসরি যুক্ত না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে অংশ বলছে দা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট, এটা কি সরাসরি কি ডিরেক্ট কস্ট। যেহেতু আমাদের কস্ট অবজেক্ট দিয়েই দিয়েছে, তাহলে তো আমার চিন্তা করার দরকার নাই, সরাসরি লিখে দিতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী অংশটা কি আছে। এরপর বলা হয়েছে প্রেসক্রিপশন ড্রাগস, তো বলছে পার্টিকুলার পেশেন্টের জন্য বলা হয়েছে। তাহলে বলো
এই যে প্রেসক্রিপশন করে ওষুধের বিষয়টা, এটা সরাসরি যুক্ত না সরাসরি যুক্ত না? সরাসরি লাগে, ইয়েস। তাহলে এটাও আমাদের ডিরেক্ট কস্ট, তাই তো? এরপরে আসো হিটিং দ্য হসপিটাল। তো এখানে আমাদের বলে দিয়েছে দা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট। তো এখানে প্রথম কথা হিটিং যেটা করা হয় মানে হাসপাতাল এক কথায় যেটা আমাদের উষ্ণ করা হয় এক কথায়, তাহলে এটা কি আমাদের সরাসরি যুক্ত না যুক্ত না? যেটা সরাসরি সরাসরি লাগে না মানে আমাদের পেশেন্টের সাথে সরাসরি যুক্ত না, এটা কি হবে আমাদের ইনডিরেক্ট কস্ট। যে সরাসরি লাগতেছে ওটা ডিরেক্ট, যেটা সরাসরি লাগতেছে না ওটা ইনডিরেক্ট। এরপরে আসো দ্য স্যালারি অফ দ্য হেড, কি লেখা আছে? পিডিয়াট্রিক্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের লিখে দিয়েছে দা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট। তাহলে এখান থেকে সরাসরি আমাদের পিডিয়াট্রিকের কি লাগতেছে? স্যালারি লাগতেছে। বুঝেছ আমার কথা? যেহেতু আমাদের এর বেতন লাগতেছে, আবার এটা কি পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে, তাহলে এটা আমাদের সরাসরি যুক্ত না যুক্ত না? যুক্ত। আর এই পিডিয়াট্রিক কি আসলে এটা বোঝো তোমরা? শিশু বিভাগ। হ্যাঁ হ্যাঁ, শিশু বিভাগ। এক কথায় ভাইয়া শিশু স্বাস্থ্য বিষয়ক যে চিকিৎসা, শিশু স্বাস্থ্য বিষয়ক যে চিকিৎসা, এটাকে আমরা কি বলি? পিডিয়াট্রিক। তা বলছে এই যে পিডিয়াট্রিকের যে হেড তার যে স্যালারি দেবে, তাহলে এটা অবশ্যই আমাদের ডিরেক্ট কস্ট না, বোঝো নাই? আর রুম যেটা হিট করা হয়েছিল ডিরেক্ট না, ওটা ইনডিরেক্ট। এরপর বলছে দা স্যালারি অফ দা, এই দুটো একই দিল কেন? ও পরে চেঞ্জ করে দিয়েছে, বুঝেছি বুঝেছি ভাইয়া। একই নাম, দা স্যালারি অফ দা হেড অফ পিডিয়াট্রিক, মানে শিশু বিষয়কের হেডের, এটা বলেছে পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট, আর এটা বলেছে এ পার্টিকুলার, কি বলা হয়েছে? পিডিয়াট্রিক পেশেন্ট। আচ্ছা, একটা পেশেন্টের কথা বলা হয়েছে আর ওটা সরাসরি হেডের কথা বলা হয়েছে, ঠিক আছে? দ্য স্যালারি অফ দ্য হেড অফ পিডিয়াট্রিক এ পার্টিকুলার পিডিয়াট্রিক পেশেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে মূলত এক কথায় একটা সরাসরি দা পিডিয়াট্রিক ডিপার্টমেন্টেরই বলা হয়েছিল, আর একটা বলেছে এ পার্টিকুলার পিডিয়াট্রিক পেশেন্ট, মানে কিছু কিছু পেশেন্টের জন্য। তার মানে নির্দিষ্ট না, মানে নির্দিষ্ট মানে টোটাল যে শিশু বিষয়ক বা শিশু স্বাস্থ্যের যে ব্যয় এখানে না, এটা কিছু কিছু। তো এটা অনেক সময় এক কথায় ওই ডিপার্টমেন্টেই মনে করো যে চিকিৎসা সেবাটা দেয়, ওই চিকিৎসা সেবাটা অন্য ডিপার্টমেন্ট থেকে আসে, এই টাইপের। অনেক সময় দেখবা কিছু কিছু কলেজে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো ক্লাসগুলো বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর এসে ক্লাস নিয়ে যায়। উনি মূলত বিশ্ববিদ্যালয়ের টিচার, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম ক্লাস নিয়ে টাকা নিয়ে যায়। তো এটা সরাসরি ওই ডিপার্টমেন্টের ব্যয় না, এই জন্য এটাকে কি বলা হয় ভাইয়া? ইনডিরেক্ট কস্ট। মোটামুটি কনসেপ্ট বুঝেছো? ওকে, এরপরে আসো বলছে হসপিটাল, কি বলা হয়েছে? সাপ্লাইন স্যালারি, তাই না? এও বলে দিয়েছে এ পার্টিকুলার পেশেন্ট। ওকে, তাহলে এটাও তো আমরা বুঝতে পারছি যে পার্টিকুলার পেশেন্ট বলতে আমাদের কাকে বোঝাচ্ছে, মানে এটা কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট বোঝাচ্ছে, তাই না ভাইয়া? তাহলে আমরা 5 নম্বরে করলাম ওই টাইপের সেম। 7 নম্বরে ল্যাব টেস্ট বাই আউটসাইড কন্ট্রাক্টর। আচ্ছা দেখো, ল্যাব টেস্ট ভালো করে বোঝো। ল্যাব টেস্ট আসলে সরাসরি যুক্ত কিনা আমাদের প্রতিষ্ঠানের সাথে?
হ্যাঁ হ্যাঁ, বাই আউটসাইড কন্ট্রাক্টর আবার ল্যাব টেস্ট বাই, দুটোই একই কথা এখানে দেওয়া আছে। একটা বলেছে শুধু ভাষাগত বলেছে পার্টিকুলার পেশেন্ট আর একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট, একই কথা। মানে টেস্ট গুলো মূলত আমাদের প্রতিষ্ঠান থেকে হচ্ছে, এজন্য কি এগুলো ডিরেক্ট কস্ট। এগুলো পুরোপুরি আনকমন একটা বিষয়, বুঝেছো? এই বিষয়গুলো পুরোপুরি তোমাদের জন্য আনকমনের একটা বিষয়, মোটামুটি একটা ধারণা রাখলেই হচ্ছে। এরপর আমাদের মেন যে অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, এই অংশ আমাদের আর একটা পার্টে আছে, দেখো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই অঙ্কগুলো তোমাদের আগেই শেখানো আছে, আর এই চ্যাপ্টারের যে বেসিক ক্লাসগুলো আগে নেওয়া আছে ওগুলো দেখে রাখবা। আমরা আগামী দিন থেকে একটু বেশি বেশি করে অঙ্ক করার চেষ্টা করবো, যেগুলো একটু ডিফারেন্ট ছিল ওগুলো হয়ে গেল। আগামী দিন থেকে মূলত এগুলো করাইছি জাস্ট রিভিশন আকারে, আমরা দ্রুত বুঝাইয়ে দেব। তোমরা একটু ভালো করে এগুলো পড়াশোনা করো, আর যেগুলো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জানাবা।